পোস্টাল ব্যালট বিতর্কে রাজনীতিতে উত্তাপ, ভিডিও ভাইরাল ও ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বিগ্ন বিএনপি। অভিযোগ উড়িয়ে দিল জামাত, বাহরাইনে কমিটি না থাকার দাবি। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশন সেটা কোনো পদ্ধতি অনুসরণ করেন, সে অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে আপত্তি করার কিছু নাই। পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর ইসি, অনিয়মে কোনো দলের সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত। আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 47 আসন ফাঁকা রেখে 253টিতে জামাত, এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জামাত আমির। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক। যমুনায় সপরিবারের সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। সব ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার, নতুন করে করা যাবে না কোনো মামলা। সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উত্তেজনা। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সোমবার গণজামায়াত, না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পোস্টাল ব্যালট বিতর্কে রাজনীতির মাঠে উত্তাপ। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ও বিভিন্ন দেশে একের পর এক ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। আর এ নিয়ে ইসিকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান দলটির নেতাদের। ইসি একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ তাদের। এদিকে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে মিথ্যাচারের পাল্টা অভিযোগ তুলেছে জামাত। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবিও করেছেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন। বাহরাইন, ওমানের পর এবার কুয়েতে কয়েকজন প্রবাসী বাংলাদেশের হাতে পোস্টাল ব্যালটের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল বিতর্ক। একের পর এক দেশে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিএসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসে কোথাও কোথাও কয়েকশো পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এ নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি ব্যবহার করতে হবে। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। বিকালে নির্বাচন কমিশনে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সিএসসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবি করেন তিনি। বাহরাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইন সাপোর্ট করে না, এলাও করে না। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী আইন আরবি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না,
সে উদুরপিন্দি ভ্রুদের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। পরে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল ব্যালটে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অনিয়মে কোনো রাজনৈতিক দল জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। নির্বাচন কমিশনের ষষ্ঠ দিনে 104টি আপিল শুনানিতে মঞ্জুর হয়েছে 60টি, নামঞ্জুর 34 এবং পেন্ডিং রাখা হয়েছে 10টি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। 47টি ফাঁকা রেখে 253টি আসনের সমঝোতা এলো জামাত, এনসিপি সহ 11 দলের নির্বাচনী জোটের 10টি দল। জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা চলমান বলে জানিয়েছেন জামাত আমির। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই জোটকে দেশের মানুষ ক্ষমতায় আনবে বলে প্রত্যাশা নেতাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে না এমন গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। শেষ পর্যন্ত অনুপস্থিতি থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে দলটিকে ছাড়াই সংবাদ সম্মেলন করেন জোট নেতারা। জানান, সমঝোতা হওয়া আসনগুলোতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শরিকরা। প্রত্যয় ব্যক্ত করেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম। গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 54 বছরের ঘুণে ধরা রাজনীতির পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছে দলগুলো। আমরা 54 বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। এরপর আসন সমঝোতার চিত্র তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীত নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেইভাবে যাবে, কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। 10টি দলের মধ্যে আসন সমঝোতা হলেও এখনো নির্ধারণ হয়নি খেলাফত আন্দোলন এবং জাকপার আসন। 47টি আসন ফাঁকা রেখেই করা হয় 10 দলের প্রার্থী নির্ধারণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এখনো, জানান জামায়াত আমির। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। সন্ধ্যা 6:52 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা হয়ে 7:25 যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান দায়মুক্তি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই দায়মুক্তি নিয়ে কেউ চ্যালেঞ্জ করলেও তা টিকবে না। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন অনুমোদন হওয়ায় জুলাই আগস্ট রাজনৈতিক প্রতিরোধের ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে বলেও জানান আইন উপদেষ্টা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন নানা ঘটনায় রূপ নেয় সরকার পতনের এক দফায়। রক্তক্ষয়ী আন্দোলনে শহীদ হন 1,500-এর বেশি ছাত্র জনতা, অঙ্গহানি আর গুরুতর আহতের সংখ্যা প্রায় 20,000। শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দাবি ছিল আন্দোলনকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। অবশেষে আসলো সেই ঘোষণা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, এখন থেকে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না, বাতিল করা হবে আগের ফৌজদারি মামলাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল
সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে। গণভোটের জন্য সরকার ইতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। অভ্যুত্থান চলাকালে করা মামলাগুলো রাজনৈতিক প্রতিরোধ নাকি ব্যক্তিগত আক্রোশের মানবাধিকার কমিশন তা যাচাই বাছাই করবে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত পেতে শুরু করবেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। জানালেন গভর্নর। ছাড় পাবে না ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররা। ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, ছিলেন ছাত্রদের পক্ষে। ট্রাইব্যুনালে এমন দাবি করেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব, অজয়, জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। এদিন গোলাম নাফিস হত্যা, উত্তরা গণহত্যার আলাদা মামলা 48 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে মোট 10 দিন সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। ক্ষমতা ধরে রাখতে এই সময়ে ব্যাপক গণহত্যা চালায় হাসিনা সরকার। প্রসিকিউশন জানায় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সজীব, অজেদ, জয় ও জুনায়েদ আহমেদ পলক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের 8টি অ্যাপস বন্ধ করে দেওয়া হয় যাতে গণহত্যার তথ্য লুকানো যায়। বৃহস্পতিবার এসব অভিযোগে শুনানি শেষ করেছে রাষ্ট্র ও আসামিপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক। প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে যা দিয়ে প্রসিকিউশন তাদের দুইজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে জুনায়েদ আহমেদ পলক জানান তিনি ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র পাঠাতে চেয়েছিলেন বলেও দাবি করেন তার আইনজীবী। আমরা বলেছি যে উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি। গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে এবং উনি সবসময় চেষ্টা করেছেন যে এই ইন্টারনেটটা ফুললি ওয়ার্কেবল করা। এদিন শিক্ষার্থী গোলাম নাফিস হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া উত্তরার 11 জনকে হত্যা মামলার সাবেক এমপি হাবিব হাসান ও উত্তরার সাবেক ডিসি সহ 26 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল শুনানি 20 জানুয়ারি ঠিক করেছেন চেম্বার জজ আদালত। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাবের 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎ উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা, হাতাহাতি, ভাঙচুর করা হয় ডাবির একটি বাস। সেন্ট্রাল ইউনিভার্সিটি আদেশ জারির দাবিতে সোমবার গণজামায়াতের ঘোষণা দিয়ে প্রায় 5 ঘন্টা পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎই উত্তেজনা। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলে বাকবিতণ্ডা, হাতাহাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সায়েন্স ল্যাব অতিক্রমের সময় শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 4 ঘন্টা পর সড়ক ছাড়েন তারা। সেই সঙ্গে দাবি আদায়ে সোমবার গণজমায়েতের ডাক দেয়া হয়। আমরা আসলে সরকার পক্ষ থেকে কোনরূপ নির্দেশনা বা কোনরূপ সংকেত পাইনি। সো আমাদের কর্মসূচি চলমান থাকবে। সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে। অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে।
এদিকে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। কোনো কিছু হইলেই রাস্তা বন্ধ। এই যে জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তিগুলো কেউ চিন্তা করে না। মানুষ তো পুরো অসহায়, তাদের কাছে জিম্বি। আমি মাদ্রাসা বোর্ডে যাব কিন্তু যেতে পারি নাই, আবার আমার হোটেলে ফিরে যেতে হচ্ছে। এই যে আমি ব্যবসায়ী, আমি মাল নিয়ে যাচ্ছি, আমি নিউ মার্কেট, এখান থেকে অল্প একটু দূরত্ব, যেতে পারছি না। কি হয়েছে বাস আর যাবে না, এখান থেকে ঘুরে যাবে বাস। কি হয়েছে ওদিক রাস্তা বলুক, তাই টাকা ফেরত দেওয়া দিয়ে নিয়ে বাসের ভিতরে প্রচুর মারামারি। 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, ও সিক ফিল করছে, আমিও সিক ফিল করতেছি। এখন কখন বাসায় যেতে পারবো না জানি না। আপনারা আন্দোলন করবেন, বাট আন্দোলনের করার আগে আপনাকে তো জনগণের ভোগান্তি কতটুকু হচ্ছে এটাও তো বিবেচনা করা লাগবে। সবশেষ গেল বছরের ডিসেম্বর মাসে একই দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাত 11টার সময় আরও থাকছে। তেহরান ইস্যুতে ট্রাম্পের নরম সুরের পরও মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হামলার আশঙ্কার 5 ঘন্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হলো ইরানের আকাশপথ। 2 বছরের মধ্যে 5 ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আন্তর্জাতিক নিয়ম মেনে 2 বছরের আমানত কোনো মুনাফা পাবেন না বলেও জানান তিনি। তবে ভুয়া অডিটের মাধ্যমে ব্যাংকগুলোকে লাভজনক দেখান অডিটররাও ছাড় পাবে না। একীভূত হওয়া 5 ব্যাংক যেন এক একটি শূন্যের উপর দাঁড়িয়ে। ব্যাংকগুলোর অডিট প্রতিবেদন বলছে, গত কয়েক বছর ভুয়া তথ্য দিয়ে লাভজনক দেখানো ব্যাংকগুলো ছিল মূলত অন্তঃসার শূন্য। 5 ব্যাংকে আমানতকারীদের প্রায় 1,42,000 কোটি টাকার জমার বিপরীতে ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব। এমন বাস্তবতায় ভুয়া অডিট রিপোর্ট দেয়া ঋণদাতা কর্মকর্তা ও অডিটরদের উপর চটেছে বাংলাদেশ ব্যাংক। অডিটরদের নাম উল্লেখ করে শাস্তি চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নাম। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি শাস্তির ব্যবস্থা করার জন্য। এখনই বলবো না কোন শাস্তি, ভালোই শাস্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গভর্নর জানান, শরিয়াহ বোর্ডের সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 সালে ব্যাংকগুলো লোকসানে থাকায় শরিয়াহ আইন অনুযায়ী কোনো মুনাফা পাবেন না আমানতকারীরা। একই সাথে আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়েও আশাবাদ জানান গভর্নর। এখন থেকে যে টাকা জমা হচ্ছে 1 তারিখের পর থেকে, সেই টাকার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নাই। নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ 2 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। এই মুহূর্তে প্রায় 12,000 কোটি টাকা লেনদেনের জন্য রাখা হয়েছে। ফলে শাখাগুলোতে আমানতকারীদের খালি হাতে ফেরার সুযোগ নেই বলে জানান গভর্নর। তবে কিছু ব্যাংকের শাখায় অস্থিরতা তৈরির খবরে আমানতকারীদের সচেতন থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। কোন ব্রাঞ্চ উইল টেক দেম টু ট্রাস্ট, বিকজ সবার কাছে আমি বলি, আমাদের 12,000 কোটি টাকা নিয়ে আমরা বসে আছি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। 2 পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। বিকেলে সদর উপজেলার বটতলা গ্রামে এই ঘটনা ঘটে। জামাতের অভিযোগ, তাদের পূর্ব ঘোষিত নারীদের নিয়ে সভা ছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতাকর্মীদের দাবি, টিসিবির পণ্য দেওয়ার কথা বলে নারীদের থেকে ভোটার আইডি ও 20 টাকা করে নেওয়ার খবরে ঘটনাস্থলে গেলে জামাত নেতাকর্মীরা হামলা করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওখানে গেছে একটা সমাধানের জন্য, কোনো সমস্যা না হয়। এখানে বিএনপির দুলাল এবং আপনাদের ভাইয়া দুলাল, এদের নেতৃত্বে এই সমস্যাগুলো হচ্ছে। অতর্কিত হামলা করতে আমরা প্রায় 10 জন ভাইয়ের মতো আহত হয়েছে। আমাদের নেতাকর্মী নিয়ে আমরা ওইখানে একটা বাড়ির সামনে আমরা অবস্থানে ছিলাম। কিছু নামদারি সন্ত্রাসী, তারা জমাত বলে অতর্কিতভাবে বেদম মারপিট করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার এক কলেজ ছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে এর একটি বাসে ওঠেন। যাত্রীরা নামার পর এই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। ওই কলেজ ছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে ও তারা ভিডিও ধারণ করে। পরে করটি আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করে জিজ্ঞাসাবাদে কলেজ ছাত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারে। পরে বাসের চালক মোহাম্মদ আলতাফ, হেলপার মোহাম্মদ সাগর ও চালকের সহযোগী মোহাম্মদ রাব্বিকে গ্রেফতার করা হয়।